প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি সরকার গঠন করার পরে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষের উপরে অর্থাৎ জনগণের উপরে প্রতিশোধ নেবার একটা খেলা শুরু করেছে। কিভাবে তারা জনগণের উপরে প্রতিশোধ নিচ্ছে এটি আমি আপনাদের একেবারে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। তার আগে চলুন আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। এই যে কি দেখলেন, এখানে চিনতে পারছেন কারা এরা? আমি বলে দিচ্ছি, ইনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর জনাব আমিনুল ইসলাম। একে কি দেখে আপনারা চিনতে পেরেছেন? কোনটা আমিনুল ইসলাম এটা কি চিনতে পেরেছেন? এটা এই ভিডিও দেখে মোটেই চেনা যাচ্ছে না। তাজুল ইসলামকে সরিয়ে দেবার পরে সেইখানে যাকে নিয়োগ দেয়া হয়েছে সেই নিয়োগকে কেন্দ্র করে এই যে চাটুকারদের যে ভিড়, এই চাটুকারদের ভিড়ের কারণেই তিনি কাজ করতে পারবেন না। এখনই যদি এই অবস্থা হয় যে তাকেই চেনা যাচ্ছে না কোনটা আমিনুল ইসলাম আর কোনটা চিফ প্রসিকিউটর, এইটা যদি ঠাহর না করা যায় তাহলে এদের উদ্দেশ্যটা কি? এরা এখানে একে নিয়ে এই পদটাকে, এটা মনে হচ্ছে দীর্ঘ লড়াইয়ের পরে এই পদটা তিনি পেলেন। আর তার যারা অনুসারী, তার যারা চেলাচামুন্ডা, তারা এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। এখানে তো উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নাই। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মহান দায়িত্ব। তিনি বরং প্রকম্পিত থাকবেন যে এই মহান দায়িত্ব তিনি পালন করতে পারবেন কিনা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি তিনি পূরণ করতে পারবেন কিনা। মজার ব্যাপার হচ্ছে, আমরা এই নিয়োগের পরে, তাজুল ইসলামকে বিদায়ের পরে নতুন একটা নাটক আমরা দেখলাম যে তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। তাজুল ইসলাম ঘুষ গ্রহণ করেছেন, অর্থাৎ আব্দুল্লাহ আল মামুনকে রাজ সাক্ষী বানিয়ে তার কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে তাকে খালাস দেয়া হয়েছে এবং আরো অনেক অভিযুক্তকে খালাস দেয়া হয়েছে। সেলুকাস, বিচিত্র আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে চাটুকারিতা এবং সাদাবাজি, দলান্ধ এবং মারামারি, কাটাকাটি, মিথ্যা তোষামোদে যে যত এগিয়ে থাকতে পারে, এইটাই তার একমাত্র যোগ্যতার মাপকাঠি। দেশটা একেবারে পচে গেছে, ভিতর থেকে পচে একেবারে অবক্ষয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এখানে অযোগ্য মানুষগুলোকে পদায়ন করা হচ্ছে, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। আর সৎ মানুষ যারা, যোগ্য এবং মেধাবী যারা, তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, একের পর এক অভিযোগ দিয়ে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবার পরে খোদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বারবার, একবার নয়। এবং মুসলিম লীগের এই যে সভাপতি, তিনি তো খোদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। প্রধান উপদেষ্টার দপ্তরে যিনি সেনাবাহিনীর যিনি দায়িত্ব পালন করেন, পিএসও, পরবর্তী সেনাপ্রধানের দৌড়ে ইনি কিন্তু এগিয়ে থাকেন। অর্থাৎ নিয়ম অনুযায়ী যিনি পিএসও থাকেন তাকেই পরবর্তীতে সেনাপ্রধান করা হয়। এখানে ছিলেন কামরুল হাসান। এই কামরুল হাসানের যোগ্যতা হচ্ছে তিনি এত সৎ এবং মেধাবী ছিলেন। তিনি 5 আগস্টের পরে নিয়োগ পাওয়ার সাথে সাথে পাকিস্তানের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করেছেন এবং পাকিস্তান থেকে থান্ডার বিমান যে-17 এইটি ক্রয়ের জন্য চুক্তি করেছেন আসিফ মুনিরের সাথে। এরপরে তিনি তুরস্কের সাথে চুক্তি করেছেন, তুরস্ক থেকে সামরিক সরঞ্জামাদি ক্রয় করবেন। এবং 5 আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতের থাবা থেকে রক্ষা করার জন্য তিনি হেন কোনো উদ্যোগ নাই যা গ্রহণ করেন নাই। তার কারণেই সেনাবাহিনীকে ভারত গ্রাস করতে পারে নাই। সেই ব্যক্তিকে এখন দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেশদ্রোহী তো হবেই, তিনিই তো দেশদ্রোহী হবেন যিনি দেশের জন্য কাজ করতে যাবেন, যিনি এই দেশটাকে ভালোবাসবেন, ভারতের কাছে ছেড়ে না দেবেন। তাকেই ভারত এদেশে যাদেরকে পেইড এজেন্ট বানিয়ে রেখেছে, এদেশের যে মানুষ নামের অমানুষগুলো আছে, যে দালালগুলো আছে, যারা ভারতের রুটি রুজি ছাড়া যাদের পেট চলে না, যারা ভারতের হুকুম ছাড়া পায়খানাও করে না, পোশাকও করে না, তারাই এই লোকগুলোকে দালাল আখ্যা দেয়, মির্জাফর আখ্যা দেয় এবং জামাতি আখ্যা দেয়। আরে বেটা, জামাত হয়েছে তাতে সমস্যা কোথায়?
দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। জামাত হওয়ার কারণে সে যদি দেশের পক্ষে দাঁড়ায়, তিনি যদি আমার দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেন, তাহলে তো আমরা তাকেই চাই, ওই ওই মির্জাফরই আমরা চাই। আমরা ওই দেশপ্রেমিক চাই না যে ভারতের কাছে পাছা বর্গা দেয়, এমন দেশপ্রেমিক আমার দরকার নাই। ওই দেশপ্রেমিকের আমি নিকুচি করি। তাকে সরিয়ে দেয়া হয়েছে। নিয়াজ আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাকেও এইভাবে, এরকম একজন সৎ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন পাবে কিনা আল্লাহ জানে, তাকেও এরকম বিভিন্ন অভিযোগ দিয়ে সরিয়ে দেয়া হয়েছে। তাজুল ইসলামকে তো সরিয়ে দিয়েছে, আগেই বললাম। এই হলো অবস্থা। যাই হোক, এবার অন্য প্রসঙ্গে একটু যাই। যেটা শুরুতেই বলছিলাম যে বিএনপি বাংলাদেশের জনগণের উপর এক ধরনের প্রতিশোধ নিচ্ছে। কেন আমি এই কথাটি বলছি? দেখুন, বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচনে প্রত্যাখ্যান করেছে তাদেরকে তিনি এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছেন ওই প্রতিশোধ নেবার জন্য, যে ঠিক আছে সমস্যা নাই, জনগণ তোমাকে ভোট না দিল তাতে কি হয়েছে, আসো তোমাকে দেখো কোথায় আমি নিয়ে যাই। মানে জনগণকে এক ধরনের বার্তা দেয়া যে দেখো জনগণ, তোমরা ওকে কিন্তু ভোট দাও নাই, দেখো তাকে কি বানানো হলো। আমি নাম্বার 1 বলি, একেবারে ধরে ধরে ঢাকা 16 আসনের যিনি এমপি প্রার্থী ছিলেন বিএনপির, আমিনুল ইসলাম, তিনি তো কর্নেল আব্দুল বাতেনের কাছে হেরেছেন। তাহলে তিনি একজন হারু পার্টি। এই হারা ব্যক্তি, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে বলেই তো তিনি হেরেছেন। এই ব্যক্তিকে এনে বিএনপি ক্রিয়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। কেন? ক্রিয়া প্রতিমন্ত্রী হবার মতো বিএনপি থেকে 213 জন যে জয়লাভ করে আসলো, এদের ভিতর থেকে একজনকে দেয়া যেত না? জনগণ যাকে ভোট দেয় নাই, যিনি হেরে গেছেন, তার মানে এটি প্রমাণিত হয় যে তিনি জনপ্রিয় নন, তিনি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত নন। তাকে এনে আপনাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতে হলো। বিজয় প্রার্থীর কি অভাব ছিল আপনার দলে? ছিল না তো। তাহলে এটি কেন করলেন? নিশ্চয় আপনি জনগণকে একটা বার্তা দিতে চেয়েছেন। শুধু তাই নয়, শুধু আমিনুল ইসলাম নয়, ঢাকা 15 আসনে যিনি জামাত আমিরের কাছে হেরেছেন, শফিকুল ইসলাম মিল্টন, তাকে কি করা হয়েছে জানেন আপনারা? তিনি তো হেরে গেছেন। হারার পরে তাকে এইবার ডেকে নিয়ে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসক মানে অ্যাজ লাইক মেয়র, মেয়র বলতে আপনারা প্রশাসক, প্রশাসক মানে মেয়র, এটি বুঝবেন। শুধু তাই নয়, খুলনা 2 আসনে জামাত নেতা বেলাল হোসেনের কাছে যিনি হেরেছেন, নজরুল ইসলাম মঞ্জু, তাকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম 6টা জায়গায় বিএনপি 6 সিটি কর্পোরেশনে তার খোদ দলীয় লোক নিয়োগ দিয়েছে, যেটা সিটি কর্পোরেশন হবার পরে এই প্রথম। এ ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটে নাই। প্রশাসক নিয়োগ দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে যেটা করা হয়েছে, সচিবালয় থেকে কোনো সচিবকে বা মুখ্য সচিবকে বা অতিরিক্ত সচিবকে এনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এটিই উচিত। অথচ বিএনপি কি করলো? দলীয় লোক নিয়ে সে একেবারে দলীয়করণের চূড়ান্ত বহিঃপ্রকাশ এখানে ঘটালো। নারায়ণগঞ্জে যাকে দেওয়া হয়েছে, সাখাওয়াত হোসেন খান, তিনি 2016 সালে আইবি রহমানের কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 78,000 ভোটে হেরেছিলেন। সেই ব্যক্তিকে এখানে এনে প্রশাসক হিসেবে অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি। এরকম পদাধারী ব্যক্তিদেরকে এখানে আনা হয়েছে। অনুরূপ গাজীপুর সিটি কর্পোরেশনে গাজীপুর মহানগর বিএনপির সভাপতিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটেও ঠিক তাই করা হয়েছে। সিলেট 3 আসন থেকে তিনি মনোনয়ন চেয়েছিলেন, আব্দুল কাইয়ুম চৌধুরী, তাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দিয়েছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেককে। তিনি সেখানে জয়লাভ করেছেন। এখন এই কাইয়ুম চৌধুরীকে সান্ত্বনা দেবার জন্য তাকে ওইখানে প্রশাসক হিসেবে অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণেও ঠিক একই কাজ করা হয়েছে। বিএনপির সবচেয়ে প্রবীণ নেতা আব্দুল সালাম, তাকে সেখানে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই যে দলীয়করণ, এই দলীয়করণের তো কোনো দরকার ছিল না। এই লোকগুলো কি পরবর্তীতে নির্বাচন করবে না? এরাই তো নির্বাচন করবে। তাহলে আপনারা চিন্তা করুন তো, যখন নির্বাচনের সময় আসবে আর এরা নির্বাচন করবে, তাহলে প্রভাব পড়বে না? তো অবশ্যই প্রভাব পড়বে। প্রভাব না পড়লে এর ভিতর তো কেউ কেউ হেরে যাবেন। যদি হেরে যান, নাকি বিএনপি এরকম মনে করেছেন যে এরা যেভাবেই হোক এদের 6 জনকেই তিনি জিতিয়ে আনবেন? এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে আমাদের কোনো কথা নাই। কিন্তু যদি
ওই উদ্দেশ্য না থাকে, কেউ যদি হেরে যান তাহলে হারু পার্টি মানে তিনি অযোগ্য, সেই অযোগ্য লোককে তিনি এখানে এনে বসিয়ে দিলেন। তাহলে এই কাজটা কি ভালো করলো বিএনপি? এই কাজটা তো মোটেই ভালো করে নেই। সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা তো এখন এটা বলতে শুরু করেছে বিএনপি আসলে এটা করবে বলেই তারা জাতীয় নির্বাচনের আগে এই লোকাল নির্বাচন হতে দেয় নাই। তাদের মনের ভিতরে এটা ছিল এবং তারা জানতো যে তারা ক্ষমতায় আসছে, ক্ষমতায় এসে তারা এই কাজ করবে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বারবার চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে যে জাতীয় নির্বাচনের আগে লোকাল নির্বাচনগুলো করে ফেলতে, এবং এনসিপি, জামাত ইসলাম সবারই এটা চাওয়া ছিল, কিন্তু তারা সেটি করতে দেয় নাই, কোনো মতো অবস্থায় করতে দেয় নাই। অর্থাৎ তারা এই যে এই কাজটি করবে। এখন এদের মেয়াদ কতদিন থাকবে, কবে এই নির্বাচন হবে? মাত্র কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমরা খুব তাড়াতাড়ি সিটি কর্পোরেশনের নির্বাচন দেব। তো খুব তাড়াতাড়ি, এটা আপনারা সরকার গঠন করেছেন 1 মাস 2 মাস যেত, আমরা এতদিন অপেক্ষা করেছি, আরো 1-2 মাস অপেক্ষা করতাম, সমস্যা ছিল না তো। কিন্তু এখন এদেরকে আপনারা এই যে 6 সিটি কর্পোরেশনে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার মানে কি? আপনারা কি বার্তা দিতে চাইলেন? তার মানে এখানে আর অনন্তকাল কোনো নির্বাচন হবে না, এটাই তো নাকি? মহাসচিবের ওই কথার উপরে তো তাহলে আমরা ইমান রাখতে পারলাম না। তিনি বললেন খুব তাড়াতাড়ি, অথচ নিয়োগ দিয়ে দিলেন। তাহলে এটা কি খুব ইমানদারির লক্ষণ? একবার এক কথা, আরেকবার আরেক কথা। জুলাই সনদ নিয়েও আমরা এই ধরনের অনেক কথা শুনেছি। জুলাই সনদের আগে বিএনপি নেতাদের কান্নাকাটি শুনেছি। এবার নির্বাচনে জেতার পরে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে তার উল্টা কথা। এগুলো তো চরম ইমানদারি কথা না? এগুলো তো মুনাফেকি শুধুমাত্র জামাতের জন্য, বিএনপির জন্য এটা ইমানদারের চূড়ান্ত পর্যায়ে।